বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, সবাইকে এনজেএফএফ 61 পড়ালেখা বিডির পক্ষ থেকে স্বাগতম। মানুষ তার জীবনের প্রতিটি ক্ষেত্রে কোনো না কোনো বিষয়ে ঝুঁকির সম্মুখীন হয়, তাই এই ভিডিওটিতে আমি ঝুঁকি নিয়ে আলোচনা করব। একাদশ দ্বাদশ শ্রেণীর ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্র সিলেবাসের অন্তর্ভুক্ত এই ঝুঁকি অধ্যায়টি। এই অধ্যায়টি ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের 9ম অধ্যায়ের অন্তর্ভুক্ত, যে অধ্যায়টির নামকরণ করা হয়েছে ঝুঁকি ও মুনাফার হার নামে। এই ভিডিওটিতে আমি ঝুঁকি ও মুনাফার হারের কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব। শুরুতেই আমরা জেনে নেই ঝুঁকি কি। যে পরিস্থিতিতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাকে ঝুঁকি বলে। যে পরিস্থিতিতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাকে ঝুঁকি বলে। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু ঝুঁকিকে আবার নিয়ন্ত্রণ করা যায়, ঝুঁকিকে গাণিতিক ধারায় পরিমাপ করা যায়। আর মুনাফা কি? আসল টাকার অতিরিক্ত টাকাটাই আসলে মুনাফা, এবং যে হারে এই টাকাটা আমি পাই, আসল টাকার অতিরিক্ত টাকা আমি পাই, সেই টাকাটা হইছে মুনাফার হার। ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্রে যতগুলো অধ্যায় আছে এর মধ্যে ম্যাক্সিমাম অধ্যায়গুলো হচ্ছে ম্যাথমেটিক্স বেস। ঝুঁকি ও মুনাফার হার অধ্যায়টা তেমনই একটা অধ্যায়, যে অধ্যায়টি ম্যাথমেটিক্স বেস। এই অধ্যায়টি ভালোভাবে পারতে হলে এই অধ্যায়ের কিছু নেসেসারি ফর্মুলা আছে, কিছু বেসিক কনসেপ্ট আছে, সেগুলো আয়ত্ত করতে হবে। তো এই ভিডিওতে আমি ঝুঁকি ও মুনাফার হারের কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তাহলে এবার আলোচনায় যাওয়া যাক। আমাদের প্রশ্নে যখন সম্ভাবনার মান দেওয়া থাকবে, তখন যদি আমাদেরকে বলে যে প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করো, অথবা গড় আয়ের হার নির্ণয় করো, অথবা প্রত্যাশিত মুনাফার হার নির্ণয় করো, ইংরেজিতে যাকে বলে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, যদি প্রশ্নে এরকম রিকোয়ারমেন্ট থাকে, তখন আমরা কিভাবে নির্ণয় করব? প্রত্যাশিত আয়ের হার নির্ণয়ের ফর্মুলাটি আমাদের জানতে হবে। প্রত্যাশিত আয়ের হার নির্ণয়ের ফর্মুলা হচ্ছে, প্রত্যাশিত আয়ের হার বা গড় আয়ের হারকে এক্স বার অথবা ইয়ার দ্বারা প্রকাশ করা যায়। হয় আমরা এক্স বার দিয়ে প্রকাশ করতে পারি, অথবা আমরা ইয়ার দ্বারা প্রকাশ করতে পারি। এক্স বার অথবা ইয়ার। তো এটা নির্ণয়ের সূত্র হচ্ছে সামেশন অফ xi ইন্টু পিআই। কখন এই সূত্রটা ইউজ করব? যখন আমাদের প্রশ্নে সম্ভাবনার মান দেওয়া থাকবে এবং আয়ের হার দেওয়া থাকবে, তখন আমরা এই সূত্রটা ইউজ করব। তো এখানে xi দ্বারা কি বোঝানো হয়েছে? xi দ্বারা বোঝানো হয়েছে প্রশ্নে যে আয়ের হারগুলো দেওয়া আছে সেই আয়ের হারগুলোর মান। এবং পিআই দ্বারা কি বোঝানো হয়েছে? পিআই দ্বারা বোঝানো হয়েছে প্রশ্নে যে সম্ভাবনার মান দেওয়া আছে সেই সম্ভাবনাগুলোর মান। মনে রাখতে হবে সম্ভাবনাগুলোর সবগুলো মানের যোগফল যেন এক হয়, সেটা খেয়াল রাখতে হবে। যদি একের থেকে কম হয় তাহলে কিন্তু কখনোই অঙ্কের উত্তর মিলবে না। আবার যখন প্রশ্নে সম্ভাবনার মান দেওয়া থাকবে না, শুধুমাত্র আয়ের হার দেওয়া থাকবে, তখন আমরা কোন সূত্র ইউজ করব সেটা আমরা দেখে নিই। প্রশ্নে যখন আমাদের সম্ভাবনার মান দেওয়া থাকবে না, তখন যদি বলে আমাদেরকে প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করো, তখন আমরা কিভাবে নির্ণয় করব সেটা নির্ণয়ের একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা আমরা দেখে নেই। ফর্মুলাটি হচ্ছে, প্রত্যাশিত আয়ের হারকে এক্স বার অথবা ইয়ার দ্বারা প্রকাশ করা হয়। আমরা যে কোনো একটি ইউজ করতে পারি, এক্স বার অবলিক ইয়ার। summation of x divided by n. summation of x divided by n. summation of x মানে কি? প্রশ্নে যে আয়ের হারগুলা দেওয়া আছে সেই আয়ের হারগুলার যোগফলকে
বছরের সংখ্যা দ্বারা। এন দিয়ে কি বোঝায়? নাম্বার অফ ইয়ার্স, অর্থাৎ বছরের সংখ্যা। প্রশ্নে যদি 3 বছর থাকে, 3 বছর, প্রশ্নে যতগুলা বছর থাকবে ততগুলা বছর দিয়ে ভাগ করলে আমরা প্রত্যাশিত আয়ের হারটা পেয়ে যাব। আবার প্রশ্নে যখন বাজার আয়ের হার অথবা মার্কেট আয়ের হার এবং ঝুঁকিমুক্ত আয়ের হার, বা এটার অল্টারনেটিভ নাম সরকারি আয়ের হার, ট্রেজারি বিলের আয়ের হার এবং বিটা অথবা বেটার মান দেওয়া থাকবে, তখন যদি আমাদেরকে বলে যে প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করো, তখন আমরা কোন ফর্মুলাটা ইউজ করব সেটা দেখে নিই। ফর্মুলাটি হচ্ছে এক্স বার অথবা ইয়ার, যে কোনো একটি আমরা ইউজ করতে পারি। ইয়ার সমান সমান আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু বিটা। তো এই ফর্মুলাটিতে আর এফ দ্বারা কি বোঝানো হয়েছে? আর এফ দ্বারা বোঝানো হয়েছে রিস্ক ফ্রি রেট। রিস্ক ফ্রি রেট মানে কি? ঝুঁকিমুক্ত আয়ের হার। আর এম দ্বারা কি বোঝানো হয়েছে? আর এম দ্বারা বোঝানো হয়েছে রিটার্ন অন মার্কেট। আর এফ দ্বারা কি বোঝানো হয়েছে? আর এফ দ্বারা বোঝানো হয়েছে রিস্ক ফ্রি রেট। এখানে আর এফ দ্বারা যা বোঝানো হয়েছিল এখানে একই জিনিস বোঝানো হয়েছে, রিস্ক ফ্রি রেট বা ঝুঁকিমুক্ত আয়ের হার। আর বিটা, বিটা মানে বিটা, এটা কখনো বিটা লেখা থাকতে পারে প্রশ্নে বা কখনো বেটা লেখা থাকতে পারে। বিটা হচ্ছে ঝুঁকির সহগ। প্রশ্নে যখন বিনিয়োগের শতকরা হার অথবা গুরুত্ব অথবা ভার, ইংরেজিতে যাকে বলে ওয়েট, এবং প্রত্যাশিত আয়ের হার দেওয়া থাকে, আর রিকোয়ারমেন্টে যদি আমাদেরকে বলে যে পোর্টফোলিও আয়ের হার নির্ণয় করো, মনে করলাম যে দুইটা প্রকল্প আছে, প্রকল্প এ এবং বি, তখন পোর্টফোলিও আয়ের হার নির্ণয়ের ফর্মুলাটি হবে ইআর সমান সমান আর এ ডাব্লিউ এ প্লাস আর বি ডাব্লিউ বি। আর এ দ্বারা কি বোঝানো হয়েছে? আর এ দ্বারা বোঝানো হয়েছে এ প্রকল্পের প্রত্যাশিত আয়ের হার, আর বি দ্বারা বোঝানো হয়েছে বি প্রকল্পের প্রত্যাশিত আয়ের হার। ডাব্লিউ এ দ্বারা বোঝানো হয়েছে এ প্রকল্পের ওয়েট অথবা ভার অথবা গুরুত্ব অথবা বিনিয়োগের শতকরা হার এ প্রকল্পের, এবং ডাব্লিউ বি দ্বারা বোঝানো হয়েছে বি প্রকল্পের বিনিয়োগের শতকরা হার অথবা গুরুত্ব অথবা ভার অথবা ওয়েট। আবার যদি প্রকল্পগুলা পরস্পর বর্জনশীল প্রকল্প হয়, যেমন সম্ভাবনার মান যদি দেওয়া থাকে, যদি আমাকে এ প্রকল্প এবং বি প্রকল্পের প্রত্যাশিত আয়ের হার অথবা সম্ভাবনার মান দেওয়া না থাকলে এ প্রকল্প অথবা বি প্রকল্পের প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করতে বলে, এবং বলে যে শেষে যে দুইটা প্রকল্পের মধ্যে প্রত্যাশিত আয়ের হারের ভিত্তিতে আমি কোন প্রকল্পকে গ্রহণ করব। যেহেতু প্রকল্প দুইটা পরস্পর বর্জনশীল প্রকল্প, অর্থাৎ একটা প্রকল্প গ্রহণ করলে অন্যটা বর্জন করতে হবে, সেক্ষেত্রে দুইটা প্রকল্পের মধ্যে যে প্রকল্পের প্রত্যাশিত আয়ের হার বেশি হবে সে প্রকল্পটি আমরা গ্রহণ করব। আবার যদি বলে যে প্রশ্নে যখন সম্ভাবনার মান দেওয়া থাকে, তখন যদি বলে যে আমাদেরকে আদর্শ বিচ্যুতি অথবা পরিমিত বিচ্যুতি অথবা পরিমিত ব্যবধান, পরিমিত বিচ্যুতি, যাকে ইংরেজিতে বলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সেটা নির্ণয় করতে যদি বলে, তাহলে কিভাবে নির্ণয় করব? সম্ভাবনার মান দেওয়া থাকলে আদর্শ বিচ্যুতি নির্ণয়ের ফর্মুলাটি হচ্ছে, আদর্শ বিচ্যুতিকে সাধারণত সিগমা দ্বারা প্রকাশ করা হয়। আদর্শ বিচ্যুতির প্রতীক হচ্ছে সিগমা। সিগমা সমান সমান রুট ওভার সামেশন অফ এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ইন্টু পিআই। এবার আমরা প্রতীকের সাথে একটু পরিচিত হয়ে নেই। এখানে এক্স দিয়ে কি বোঝানো হয়েছে? এক্স দিয়ে নর্মালি আয়ের হার বোঝানো হয়েছে,
এবং এক্স বার দ্বারা কি বোঝানো হয়েছে? এক্স বার দ্বারা বোঝানো হয়েছে প্রত্যাশিত আয়ের হার। এই প্রত্যাশিত আয়ের হারটা বোঝানো হয়েছে এই এক্স বার দ্বারা। এবং পিআই দ্বারা কি বোঝানো হয়েছে? পিআই দ্বারা সম্ভাবনার মান বোঝানো হয়েছে। অর্থাৎ আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে হলে আমাদেরকে অবশ্যই প্রত্যাশিত আয়ের হারের মান জানা থাকা লাগবে। যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে বের করতে হবে না, আর প্রশ্নে যদি সরাসরি বের করে না দেওয়া থাকে তখন বের করে আনতে হবে। আবার যদি আমাদেরকে বলে যে প্রশ্নে যখন সম্ভাবনার মান দেওয়া থাকবে না, তখন যদি আমাদেরকে বলে যে আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে, তাহলে কিভাবে নির্ণয় করব? আদর্শ বিচ্যুতি নির্ণয়ের ফর্মুলা হচ্ছে সিগমা। আদর্শ বিচ্যুতি নির্ণয়ের ফর্মুলা হচ্ছে সিগমা। সিগমা সমান সমান, যখন আমাদের সম্ভাবনার মান দেওয়া থাকবে না তখন সিগমা সমান সমান রুট ওভার summation of x minus x bar whole square divided by n। তো x দ্বারা কি বোঝায় আমরা জানি, x দ্বারা বোঝায় আয়ের হার, আর x বার দ্বারা বোঝায় প্রত্যাশিত আয়ের হার। আর n দিয়ে কি বোঝানো হয়েছে? n দিয়ে বোঝানো হয়েছে নাম্বার অফ ইয়ার্স, বছরের সংখ্যা বা মেয়াদকাল। যখন আমাদের প্রশ্নে সরাসরি প্রত্যাশিত আয়ের হারের মান বের করা থাকবে না, তখন আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে গেলে কিন্তু অবশ্যই এক্স বারের মান বের করে নিয়ে আসতে হবে, অন্যথায় আমরা অঙ্কটি সমাধান করতে পারবো না। আদর্শ বিচ্যুতি নির্ণয়ের এই ফর্মুলাটি আমরা কখন ব্যবহার করব? যখন সম্ভাবনার মান দেওয়া থাকবে না তখন। আরেকটা জিনিস, মুখ্য জিনিস খেয়াল রাখতে হবে, এই সূত্রটা তখনই ইউজ হবে যখন ভবিষ্যতের সম্ভাব্য তথ্য দেওয়া থাকবে। ভবিষ্যতের সম্ভাব্য তথ্য বলতে প্রশ্নে বলা থাকলো যে আগামী 5 বছর, এরকম একটা কথা বলা আছে। প্রশ্নে বলা থাকলো যে আগামী 5 বছর, এরকম কথা বলা থাকলে অর্থাৎ সেটা কোন ধরনের তথ্য? ভবিষ্যতের সম্ভাব্য তথ্য। তখন আমরা আদর্শ বিচ্যুতি নির্ণয়ের এই সূত্রটা ইউজ করব। কখন? ভবিষ্যৎ তথ্য দেওয়া থাকলে। ভবিষ্যতের সম্ভাব্য তথ্য। সম্ভাবনার মান দেওয়া না থাকলে আদর্শ বিচ্যুতি নির্ণয়ের আরো একটি ফর্মুলা আছে। ফর্মুলাটি হলো সিগমা সমান সমান রুট ওভার সামেশন অফ এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই n মাইনাস 1। তো এই ফর্মুলাটি আমরা কখন ইউজ করব? এই ফর্মুলাটি আমরা ইউজ করব যখন হিস্টোরিক্যাল বা অতীতের নিশ্চিত তথ্যের ক্ষেত্রে, অতীত তথ্য দেওয়া থাকলে। সহজে বলতে গেলে অতীত তথ্যের ক্ষেত্রে। অতীত তথ্য কিভাবে বুঝবো? প্রশ্নে যদি বলা থাকে যে এরকম বিগত 5 বছর, গত 5 বছর এরকম কথা বলা থাকে, তখন আমরা, অথবা যদি সাল উল্লেখ থাকে 2010, 11, 12, 13 বা সাল 1, 2, 3 এরকম তথ্য দেওয়া থাকে, তখন আমরা সম্ভাবনার মান দেওয়া না থাকলে আদর্শ বিচ্যুতি নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটি ইউজ করব। তো এখানে n দ্বারা কি বোঝানো হয়েছে? n দ্বারা বোঝানো হয়েছে বছরের সংখ্যা বা মেয়াদকাল। এখানে x দ্বারা কি বোঝানো হয়েছে? x দ্বারা বোঝানো হয়েছে আয়ের হার। আর x বার দ্বারা কি বোঝানো হয়েছে? x বার দ্বারা বোঝানো হয়েছে প্রত্যাশিত আয়ের হার। এখন মনে করলাম যে আমাকে দুইটা প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে বলল। সেটা হইতে পারে সম্ভাবনার মান দেওয়া আছে, আবার সম্ভাবনার মান দেওয়া নাই, এবং প্রকল্প দুইটা পরস্পর বর্জনশীল প্রকল্প। তখন আমি কোন প্রকল্পটাকে গ্রহণ করব আর কোন প্রকল্পটাকে বর্জন করব? যেহেতু পরস্পর বর্জনশীল প্রকল্প, তাই একটা প্রকল্পকে গ্রহণ করতে হবে এবং অন্যটাকে বর্জন করতে হবে।
আদর্শ বিচ্যুতির ক্ষেত্রে যে প্রকল্পের আদর্শ বিচ্যুতি কম হবে সেই প্রকল্পটি আমরা গ্রহণ করব, আর যে প্রকল্পের আদর্শ বিচ্যুতি বেশি হবে সেই প্রকল্পটি আমরা বর্জন করব। এরপর প্রশ্নে যদি আমাদেরকে বলে যে বিভেদাঙ্ক নির্ণয় করো, যেটাকে ইংরেজিতে বলা হয় কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, যার বাংলা হচ্ছে বিভেদাঙ্ক। অর্থাৎ এটা দিয়ে কি করা হয়, এটা দিয়ে ঝুঁকি পরিমাপ করা হয়, কোন প্রকল্পের ঝুঁকি বেশি কোন প্রকল্পের ঝুঁকি কম সেটা নির্ণয় করা হয় বিভেদাঙ্কের মাধ্যমে। তো বিভেদাঙ্ক নির্ণয়ের ফর্মুলাটি কি? বিভেদাঙ্ক নির্ণয়ের ফর্মুলাটি হচ্ছে সিবি সমান সমান সিগমা বাই এক্স বার ইন্টু 100। তো এই ফর্মুলা দেখে বোঝাই যাচ্ছে সিবি নির্ণয় করতে হলে প্রথমত সিগমা দিয়ে কি বোঝায়? সিগমা দিয়ে আদর্শ বিচ্যুতি বোঝায়। প্রথমত আদর্শ বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করতে হবে। আর নিচে আমাদের কি আছে? নিচে আমাদের আছে এক্স বার দিয়ে কি বোঝায়? প্রত্যাশিত মুনাফার হার বা গড় মুনাফার হার, অথবা ইংরেজিতে আমরা বলতে পারি এক্সপেক্টেড রিটার্ন। তো এক্সপেক্টেড রিটার্ন নির্ণয় করতে হবে। এই দুইটা জিনিস নির্ণয় করার পরই কিন্তু আমাদের সিবি নির্ণয় করতে হবে, অন্যথায় আমরা সিবি নির্ণয় করতে পারবো না। বিভেদাঙ্ক বা সিবি নির্ণয়ের ফর্মুলা, এই ফর্মুলাটি সম্ভাবনার মান দেওয়া থাকলেও যেমন, সম্ভাবনার মান দেওয়া না থাকলেও একই রকম। তো এই ভিডিওতে আমরা কি শিখলাম? এই ভিডিওতে আমরা শিখলাম যে সম্ভাবনার মান দেওয়া থাকলে কিভাবে আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে হয়, কিভাবে প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করতে হয়, কিভাবে বিভেদাঙ্ক নির্ণয় করতে হয়। একইভাবে সম্ভাবনার মান দেওয়া না থাকলে কিভাবে আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে হয়, কিভাবে গড় মুনাফার হার বা প্রত্যাশিত মুনাফার হার নির্ণয় করতে হয়, কিভাবে বিভেদাঙ্ক নির্ণয় করতে হয়। এছাড়া শিখলাম যে কিভাবে পোর্টফোলিও আয়ের হার নির্ণয় করতে হয়, এবং যখন প্রশ্নে মার্কেট আয়ের হার, ঝুঁকিমুক্ত আয়ের হার এবং বেটার মান দেওয়া থাকে তখন কিভাবে প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করতে হয়। তো একটা বিষয় নিয়ে আরেকটু বলতে চাই, যখন প্রশ্নে পোর্টফোলিও আয়ের হার নির্ণয় করতে বলে তখন যদি আমাদের বিনিয়োগের শতকরা হার অথবা গুরুত্ব অথবা ভার অথবা ওয়েট সেটা দেওয়া না থাকে তখন কিন্তু সেটা নির্ণয় করতে হবে। সেটা নির্ণয়ের একটা সিস্টেম আছে বা ফর্মুলা আছে, সেটা আমরা পরবর্তীতে কোনো একটা ভিডিওতে শিখব। এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো কিভাবে সমাধান করতে হবে তা আমরা আমাদের পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করব। এই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।